প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে এসএসসি পরীক্ষায় গিয়ে পরীক্ষার হলে যদি কোনো একটা প্রশ্ন, ধরো 4-5টা প্রশ্ন 7টা প্রশ্ন তোমার অ্যান্সার করতে হবে, অথবা তোমাকে 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। তো সেইখান থেকে ধরো 2টা বা 1টা প্রশ্ন তোমার কমন পড়ে নেই, ঠিক আছে, অথবা তোমার অবস্থা খুবই খারাপ, সর্বোচ্চ 2-3টা প্রশ্ন পারো, এরপরে আর একটাও পারো না। আর হইতে পারে যে তোমার অবস্থা খুবই ভালো, যে 4টা প্রশ্ন 7টা প্রশ্ন দিতে হবে ভাইয়া, 6টাই পারছি, আর একটা প্রশ্ন একটুখানি কনফিউশন আছে, তাহলে তোমার তো কোনো চিন্তাই নেই। তুমি ওই 6টা প্রশ্নে যেই মার্ক পাইছো, ওই লাস্টের একটা প্রশ্ন যদি আজকে টিপটা ফলো করো, একই মার্ক পাবা, তাহলে তুমি এই রেশিওতে পুরো ফুললি A+ পেয়ে যাবা। আর যাদের চিন্তা হচ্ছে ভাইয়া 2-3টা প্রশ্ন আমি পারছি সর্বোচ্চ কোনো রকম, বাকি একটাও পারতেছি না, তাহলে তোমার তো আর A+ পাওয়া হবে না। কিন্তু তুমি যদি তোমার লেখার স্পিড ভালো থাকে, লেখা সুন্দর থাকে, এবং তোমার যদি বানান টানান ভুল না হয়, তাহলে আজকের ট্রিক্স ফলো করে তুমিও A+ পেয়ে যাবা, ঠিক আছে। কিন্তু যাদের অবস্থা খুবই খারাপ, বানান টানান, লেখার স্পিড নাই, লেখা সুন্দর না, বানান টানানো ভুল হয়, তারা A+ এক্সপেক্ট করতে পারো না যদি প্রশ্ন কমন না পড়ে। কিন্তু তোমরা একটা ভালো মার্ক, ধরো A অথবা 60 অথবা 65 বা 70 এরকম কাছাকাছি মার্ক তোমরা পেতে পারো, ঠিক আছে। মানে আমি আসলে ওভারঅল বলতেছি, সৃজনশীলে ধরো 70-এর ভেতরে তুমি ধরো 45, 40, 45, 50 এরকম মার্ক এক্সপেক্ট করতে পারো, যদিও 3টা অথবা 4টা প্রশ্ন কমন না পড়লেও আজকের এই টিকটা ফলো করে। এখন প্রশ্ন কমন পড়ে নাই, এটার মানে কি? অবশ্যই তুমি ওই টপিকটা ভালো মতো পড়ো নাই, অথবা একদম পড়োই নেই। এখন যদি ভালো মতো পড়ো না পড়ো, তাহলে আজকের টিপ ফলো করলে তুমি ভালো মতো না পড়লেও ধরো 7 থেকে 8 মার্ক পাবা। আর যদি একদমই না পড়ো, তাহলেও তুমি 4-5 মার্ক আজকের টিপসটা ফলো করলে পাবা। এখন এই টিপসটা আমি তোমাকে কিসের বেসিসে দিতেছি? একটা আনটোল্ড স্টোরি অফ এসএসসি এক্সাম আছে। তো সেই আনটোল্ড স্টোরিটা কি আমি তোমাদের একটুখানি বলি, যদি কোনো টিচার দেখে হয়তো বা মাইন্ড করতে পারে, বাট সব টিচারের জন্য আমি বলতেছি না, বাট কিছু টিচার আছে, ধরো অনেকগুলা খাতা যদি একসাথে চলে আসে, তাহলে অল্প সময় দেখানোর জন্য ধরো প্রথমের কয়েকটা প্রশ্ন একটু ভালো মতো পড়ে, মাঝখানে মাঝখানে 2-1টা লাইন পড়ে, আবার বাকিগুলা যদি দেখে যে প্রথমের গুলা ভালো দিছো, তাহলে লাস্টের গুলা একটু মেজারমেন্ট করে নেয় যে না ঠিক আছে, স্টুডেন্টের স্ট্যান্ডার্ড আছে, তাহলে ভালো মতো লিখছে। তো দেখা গেছে যে 2-1 লাইন পড়ে 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 সাইন করে করে দিয়ে চলে যায়, এরকম কিন্তু হয়, ঠিক আছে। আবার কিছু টিচার আছে যে একদম লাইন টু লাইন প্রত্যেকটা প্রশ্নেই সময় দিয়ে অনেক ভালো করে দেখে। যদি এরকম হয়, তাহলে তো তোমার একদম জেনুইনলি তোমাকে মার্ক করা হবে। তো সেই ক্ষেত্রে আসলে তোমার পড়াশোনার গুরুত্বটা অনেক আছে। বাট ধরো যদি, যেটা বললাম ফার্স্টে, টিচাররা যদি সময় কম থাকে, তাহলে একটু দ্রুত খাতা দেখে। তো দ্রুত খাতা দেখলে লাইন টু লাইন পড়া সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে খাতার ভেতরে লেখা থাকলেই মার্ক। এটাই হচ্ছে এসএসসি পরীক্ষার আনটোল্ড স্টোরি, খাতার ভেতরে লেখা থাকলেই মার্ক। আর যাদের অবস্থা ভাই খুবই খারাপ, ভাই পাস নিয়ে টানাটানি, তাদের ক্ষেত্রে আসলে টিচাররা খুবই উদার হয়, বুঝছো, এই পাবলিক পরীক্ষাগুলোতে। তো দেখো A+ তো আর যাদের অবস্থা খুব খারাপ, তারা তো আর উড়াদুরা A+ পাবে না, কিন্তু তাদেরকে যদি ফেল করা যায়, দেখা গেছে স্টুডেন্টের লাইফটা নষ্ট হয়ে গেল, ঠিক আছে। যদি একটা সার্টিফিকেট থাকে, কিছু করে খাইতে পারবে, তো সেইটা চিন্তা করে টিচাররা দেখা গেছে যাদের অবস্থা একদম ফেল করার মতো, তাদেরকে আসলে ফেল করায় না, ঠিক আছে, খুঁজে যে কোথায় মার্ক দেওয়া যায়। তো সেই ক্ষেত্রে যদি খাতার ভিতরে কিছু লিখাই না থাকে, তাহলে তারা মার্ক দিবে কই থেকে? মার্ক দেওয়ার কিন্তু কিছু কোনো জায়গায় স্কোপ তাদের কাছে থাকে না। তো সেই ক্ষেত্রে হয় কি, যে যদি দেখে যে খাতার ভিতরে কিছু একটা হইলেও লিখা আছে, হোক ভুল হোক ভুলভাল, কিন্তু লিখা আছে, উদ্দীপকটাও ধরো লিখে দিয়ে দিছে, তাহলে টিচাররা আসলে মার্ক দেওয়ার একটা স্কোপ পায়। তো দেখা গেছে যে টেনে টুনে ওই ওই যেগুলো জাস্ট খাতার ভিতরে লিখা আছে, সঠিক কিছু লেখা নাই, হ্যাঁ, মানে রিলেভেন্ট কিছু লেখা আছে, বাট ওইটার উপরে মার্ক দিত না নর্মালি, কিন্তু ফেল করতেছো, এমন অবস্থায় মার্ক দেওয়ার জন্য খুঁজে। এখন টিচার তো আর খাতার ভিতরে লিখে মার্ক, মানে তোমাকে লিখে সেটা টিক দিয়ে মার্ক দিবে না, তাই না? তো সেই ক্ষেত্রে যদি দেখে যে তোমার অবস্থা খুবই খারাপ, তারপরও যদি তোমার খাতায় লেখা থাকে, টিক দিয়ে কিন্তু তোমাকে মার্ক দিয়ে পাস করা দিবে, অ্যাটলিস্ট 34-35 পেয়ে পাস করা দিবে, তোমার একটা বছর আর গ্যাপ যাবে না। তো এটা আসলে তোমাদের যাদের একদম বাজে অবস্থা, তাদের জন্য খুবই বেনিফিশিয়াল। তো মোট কথা ভাই, এসএসসিতে সব টিচাররাই চায় যে না, স্টুডেন্টরা খারাপ না করুক, যাদের ভালো করার যোগ্যতা আছে তারা ভালো করুক, যাদের অনেক ভালো করার যোগ্যতা আছে তারা অনেক ভালো করুক, আর যারা ফেল করার অবস্থা, তাদেরকেও যাতে কোনো রকমের পাস করায় দেওয়া যায়। এটা কিন্তু সব টিচাররা, একদম প্রায় সব টিচাররা মানবিক দায়িত্ব থেকে এইটাকে তোমার মেনটেন করে। সো তোমার এই টিচারদের সাইকোলজিটা বুঝতে হবে। তো আমি আজকে তোমাদের আসলে যে ট্রিক্সটা বলবো, সেটা হচ্ছে যেই সাইকোলজিটা বললাম, যে দ্রুত খাতা দেখতে গেলে একদম সব লাইন টু লাইন পড়ে খাতা দেখে না। তো দেখা গেছে যে 2-1টা লাইন যে পড়ে প্রথমে শুরুর দিকে অথবা মাঝখানের দিকে, তো সেই 2-1টা লাইনের উপরেই তোমাকে
মার্কিং করা হয়। তো অন অ্যাভারেজ তুমি যদি একটা প্রশ্ন কমন নাও পড়ে, তাহলে আমি এখনই বলতেছি যে কিভাবে লিখবা, লিখলে 7-8 মার্ক পাবা। তো দেখো, যা তুমি পারো সেগুলো তুমি আগে লিখবা, ঠিক আছে? তো সবার আগে তোমাকে যেটা করতে হবে, তুমি যেই সব প্রশ্নগুলা পারো সেই প্রশ্নগুলো সবার আগে লিখবা। লিখে এরপরে যেগুলো কমন পড়ে নাই সেগুলোর ভেতরে যেই টপিকগুলো তুমি বুঝতে পারছো, বেশি বুঝতে পারছো, সেই টপিকগুলোকে তুমি মানে সেই প্রশ্নগুলো তুমি আগে লিখবা। আর যেটাতে তুমি প্রশ্ন করে কিছুই বুঝতেছো না, কম কম বুঝতেছো, সেগুলোকে তুমি শেষের দিকে লিখবা, ঠিক আছে? তার মানে যা পারো সেগুলো যদি আগে দাও, তাহলে টিচার ওগুলা পড়েই আইডিয়া করে ফেলবে যে তুমি কি টাইপের স্টুডেন্ট। প্রথমে নন গ্রুপের সাবজেক্টগুলো, ঠিক আছে? আগে আগে মেজর 3টা বিষয় তোমাকে বললাম, হ্যাঁ, যে মার্ক কিন্তু ভ্যারি করবে কিসের উপর, তোমার হাতের লেখার স্পিডের উপর, হাতের লেখার সৌন্দর্যের উপর, বানান টানান ভুল হয় কিনা সেটার উপর, আর তোমার লেখার মাধুর্যের উপর। আর আরেকটা সত্যি কথা তোমরা সবাই জানো যে ভাই, সৃজনশীল স্টুডেন্ট হিসেবে তোমাদের কোনো কিচ্ছু মুখস্থ লিখতে হয় না, শুধুমাত্র ক নাম্বারটা একটু মুখস্থ লিখতে হয়, খ নাম্বারটা, গ ঘ সবগুলা তোমার নিজের ভাষায় জাস্ট মেইন যে টপিকটা চাইছে সেই টপিকটাকে একটু এক্সপ্লেইন করে দিলেই কিন্তু মার্ক তুমি পেয়ে যাও। তো সেটা করার জন্য দেখো, যদি আমি বলি বাংলা, বাংলা দ্বিতীয়, তারপর হচ্ছে তোমার সমাজ, ইসলাম শিক্ষা, ভূগোল, পৌরনীতি, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে ব্যবসা শিক্ষা, কিন্তু ম্যাথ ট্যাথ আছে, তো যেইসব সাবজেক্টে ম্যাথ নাই, হ্যাঁ। তো এরপরে হচ্ছে তোমার বিজ্ঞান, এইসব সাবজেক্টগুলোতে ম্যাথ নেই। তো এগুলো তো তুমি তো কিছু না কিছু তো পড়ছো, তাই না? কিছু রিলেভেন্ট ইনফরমেশন তো তুমি জানো। এমন না যে একবারও জীবনে, এই 2 বছরে একবারও জীবনে তুমি রিডিং পর্যন্ত পড়ো না এই টপিকগুলো। তো সেই ক্ষেত্রে তোমার কথা সম্পূর্ণ আলাদা। তো সেই ক্ষেত্রে তুমি 3-4 মার্কের বেশি এক্সপেক্ট করবাও না, তুমি করার যোগ্যতাও রাখো না। কিন্তু যারা একবার হইলেও রিডিং পড়ছো তারা কিন্তু 7-8 মার্কের এক্সপেকটেশন রাখতে পারো, অ্যান্ড তোমরা পাবাও। প্রথমে দেখো করবা কি, ক নাম্বারটা যদি ক নাম্বার না পারো কি করবা। তো দেখো, ক নাম্বার না পারলে ওইখানে যেভাবে আছে ক নাম্বারটাকে খালি রেখে দিবা। যদি একটু সুযোগ পাও ফ্রেন্ডের থেকে কোনোভাবে জেনে তুমি হচ্ছে যদি লিখতে পারো তো লিখবা, আর না রাখলে ওই 1 মার্ক আল্লাহর নাম নিয়ে ছেড়ে দিতে হবে, কিছুই করার নেই। এখন আর খ নাম্বারটায় করবা কি, ধরো প্রশ্ন যেটা চাইছে, ঠিক আছে, একটা জ্ঞানের কথা থাকে, তো যদি জ্ঞানের কথাটা তুমি বুঝতে পারো, ঠিক আছে, তাহলে তুমি জ্ঞানের কথাটা লিখবা। আর যদি না বুঝতে পারো তাহলে ব্যাখ্যা করা হলো, মানে জ্ঞানের জাস্ট লিখবা, পুরো প্রশ্নটা সুন্দর করে তুলে দিবা, তুলে দিয়ে লিখবা হচ্ছে ব্যাখ্যা করা হলো। ব্যাখ্যা করা হলো লিখে তারপরে মানে কিছু হইলেও আইডিয়া তো পাবা, পাবা না? একটু হইলেও আইডিয়া পাবা, যেটা হচ্ছে গিয়ে তোমাকে যেই প্রশ্নটা করা হয়েছে একবারও যদি রিডিং পড়ো তাহলে একটু হইলেও আইডিয়া পাবা। সেই আইডিয়াটা যা পারো, মানে মোট কথা কোনো কিছু খালি রাখবা না, হ্যাঁ, যা তোমার মনে আসছে মনের মাধুর্য মিশিয়ে সুন্দর করে লিখে দিয়ে আসবা। তো মেইনলি মার্ক যেটাতে ওই ক খ তো আসলে খাঁটি মার্ক। এখন ক মার্ক, ক যদি পারো 1-এর 1, এটা তো মিস নাই। ক যদি না পারো তাহলে খালি রাখবা, ওটা তো বাদ। খ নাম্বারে ওই যে ব্যাখ্যা করা হলো প্লাস কিছু একটা তোমার মাথায় আসছে, যেটাই আসছে যদি রিলেভেন্ট হয়, একটু হলেও রিলেভেন্ট আইডিয়া তোমার মাথায় আসে তাহলেই তুমি দিবা, আদারওয়াইজ অন্য প্রশ্ন সিলেক্ট করবো। তো খ নাম্বারটারে দিলা, কিছু না দিলেও তোমাকে 1 মার্ক দিবে, এখানে তুমি 1 মার্ক পাইলা, ঠিক আছে। গ নাম্বারে করবা কি, গ নাম্বারে তো উদ্দীপক থাকবে, উদ্দীপক পরে তুমি কোনো কিছু বুঝছো, তারপরে হচ্ছে যদি তোমার মাথায় আসে যে 1 লাইনে জ্ঞানের কথা, ধরো এখানে জ্ঞান হিসেবে, ধরো জ্ঞান হিসেবে তোমার ধরো এখানে গ নাম্বার প্রশ্নটার কথা যদি আমি চিন্তা করি, এখানে ধরো একটা লাইন তুমি জ্ঞানের কথাটা একটা লাইন এখানে ধরো লিখলাম, ঠিক আছে, জ্ঞান লিখলাম এখানে। জ্ঞান লেখার পরে তারপরে অনুধাবন দিতে হয়, ঠিক আছে। অনুধাবন মানে কি, তুমি ওই উদ্দীপকটা পড়ে কি বুঝলা, তো উদ্দীপকটা পড়ে যেটাই বুঝলা সেটা 2-1 লাইনে লিখবা, এখানে 2-1 লাইনে ওই উদ্দীপকটা পড়ে যা বুঝছো সেটা 2-1 লাইনে লিখবা। তৃতীয় লাইনে উদ্দীপকের মানে 3 নাম্বারে, ঠিক আছে, 3 নাম্বার পয়েন্টে জাস্ট উদ্দীপক সম্পর্কে যা বলা আছে হুবহু উদ্দীপকটারই ঠিকঠাক মতো কি তুলে দিবা, ঠিক আছে। উদ্দীপকটা কি হচ্ছে, উদ্দীপকের কিছু গুরুত্বপূর্ণ লাইন ঠিকঠাক মতো তুলে দিবা। এরপরে প্রশ্নের সাথে সামঞ্জস্য রেখে, প্রশ্নে যদি বলে যে উদ্দীপকের সাথে এটার সামঞ্জস্যতা আছে কিনা, মিল আছে কিনা, তো জাস্ট ওই কথাটা লিখে দিবা। সুতরাং উদ্দীপকের সাথে এই উক্তিটির সামঞ্জস্যতা আছে বা মিল আছে, বা উদ্দীপকের এই তথ্যটিকে সমর্থন করে বা করে না, এগুলা কোনো কিছু লিখে দিবে, এটা গ নাম্বারে। ঘ নাম্বারেও ঠিক এই একই কাজ করবা, ঠিক আছে। প্রশ্নে যেটা বলবে সেই রিলেটেড যদি জ্ঞানের কোনো কথা তুমি জানো তো সেটা 1 লাইনে লিখবা, ঠিক আছে। তারপরে অনুধাবন, এটা পড়ে তুমি যা বুঝছো, লিটারালি তুমি যা বুঝছো, হ্যাঁ, তুমি যদি ভুলও বুঝো তাহলে ওই ভুলটাই লিখবা,
মোট কথা লিখবা, খালি রাখবা না। তুমি যদি ভুলও বুঝো যে আচ্ছা ঠিক আছে এই প্রশ্ন এটা চাইছে, যেটা চাইছে ওটা তোমার মাথায় আসে নাই আসতে পারে, স্বাভাবিক, কিন্তু তোমার মাথায় কিছু না কিছু তো আসছে। একবার যদি রিডিংও পড়ো, কিছু না কিছু তো আসছে। যদি কিছুই না আসে তাহলে উদ্দীপকটাই লিখে দিবা ঘ নাম্বারে। যদি কিছুই না আসে তাহলে জাস্ট উদ্দীপকটা তুলে দিয়ে দিবা। উদ্দীপকটা তুলে প্রথমে প্রথমে জ্ঞানের লাইনে প্রশ্ন যেটা আছে সেই প্রশ্নটাই তুলে দিবা। যদি বিশ্লেষণ করতে বলে লিখবা হচ্ছে বিশ্লেষণ করা হলো, আর যদি ব্যাখ্যা করতে বলে তাহলে লিখবা হচ্ছে ব্যাখ্যা করা হলো। এটা কাদের? যারা জীবনে কোনোদিন পড়াশোনা করোই নেই, খালি এখন আসছো পরীক্ষা কোনো রকম পাস করতে চাও, তারা এগুলো করবা। আর যারা একবার হলেও রিডিং পড়ছো তাহলে তো উদ্দীপকটা পড়ার মাধ্যমে তোমার মাথায় কিছু না কিছু আইডিয়া আসবেই। সেই আইডিয়াটা তুমি জাস্ট এই প্রশ্নটা আগে ফার্স্ট অফ অল ঘ নাম্বারে যদি ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, হ্যাঁ মতামত দাও, এই টাইপের প্রশ্ন আসে, তাহলে জাস্ট ওই যে প্রশ্নটাই হুবহু প্রথম লাইনে লিখবা, বিশ্লেষণ তারপরে লাগাই দিবা শেষে প্রশ্নে যেটা চাইছে। বিশ্লেষণ করলে বিশ্লেষণ করো, মতামত দিলে মতামত দাও, তারপর হচ্ছে দেখাইতে বলে দেখাও, প্রমাণ করতে বলে প্রমাণ করো, যাই হোক সেটাই প্রমাণ করা হলো, দেখানো হলো, বিশ্লেষণ করা হলো। ম্যাক্সিমাম টাইমে বিশ্লেষণ করাই আসে, বা সাদৃশ্যপূর্ণ কিনা, বৈসাদৃশ্যপূর্ণ কিনা, কি মিল অমিল রয়েছে, তো যেটাই চাইবে সেটাই সুন্দর করে প্রশ্নটা লিখে পরে বলবো ব্যাখ্যা করা হলো। হ্যাঁ, তো এভাবে লিখে তারপর হচ্ছে জাস্ট তুমি ওটা সম্পর্কে কি বুঝছো, ভুল বুঝো আর সঠিক বুঝো তোমার খাতায় জাস্ট লিখতে হবে। তুমি জাস্ট লিখবা কি বুঝো সেটা, খালি জাস্ট 1-2 লাইনে লিখবা। তো কি বুঝো সেটা লিখার পরে তোমার কাজ কি? কি বুঝো সেটা লিখার পরে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে উদ্দীপকটাকে তুলে দেওয়া, তারপরে প্রশ্ন লাইনটা আবার লিখে। তো এর সাহায্যে আমরা বুঝতে পারলাম যে এটার সাদৃশ্যপূর্ণতা আছে। তো এটা জাস্ট খালি লিখে দিলে ঠিক আছে, তাহলেই হয়ে গেল। এটা তো গেল হচ্ছে জেনারেল সাবজেক্টগুলোতে। এখন গ্রুপ সাবজেক্টগুলোর কথা আসে। গ্রুপ সাবজেক্টগুলো কি কি দেখো, সাধারণ গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন আছে, এটা মানে যেগুলোতে ম্যাথ আছে। হ্যাঁ, এখন যেগুলোর ভিতরে যে ব্যবসা শিক্ষার যে ম্যাথগুলো, ওগুলো তো আসলে যতটুকু পারো বক্স করে যতটুকু পারো সেগুলো দিয়ে আসবে। এখন পদার্থবিজ্ঞান, রসায়ন তারপর হচ্ছে উচ্চতর গণিত, সাধারণ গণিত, এগুলোর ক্ষেত্রে যদি তোমার ম্যাথ কোনোভাবে না পারো, কোনোভাবে না মিলে, যেগুলো পারো সেগুলো আগে লিখার পরে লাস্টে ধরো 2টা বা 1টা প্রশ্ন পারতেছো না, ছেড়ে আসবা না, প্রথম কথা হচ্ছে এটা। যা পারো তাই লিখে দিয়ে আসবা। ধরো প্রশ্নটা যেটা চাইছে, প্রথমে প্রশ্নটা তুলে কয়েকটা লাইন নিচে নিচে লিখলা। যদি দেখো প্রমাণ করো যে, সেগুলোতে গিয়ে বেশি অ্যান্সার করার ট্রাই করবা। যেগুলো তোমাকে বলবে প্রমাণ করো যে এটা সমান সমান এটা, সেগুলো বেশি অ্যান্সার করার ট্রাই করবা। ম্যাথমেটিক্সে বলো, ফিজিক্সে বলো, যেটাতেই বলো, প্রমাণ যেগুলো চাইবে সেগুলো বেশি বেশি অ্যান্সার করার ট্রাই করবা। তো দেখো প্রথমে হচ্ছে প্রশ্নটা তুলবা, প্রশ্নটা তুলে ওইটা সম্পর্কে রিলেটেড যাই পারো সেটা মাঝখান দিয়ে একটু মিলানোর চেষ্টা করবা, ঠিক আছে, যে দেখি মিলে কিনা। তো মিলানোর চেষ্টা করবা, রিলেভেন্ট আইডিয়া যেগুলো আসবে, যে আচ্ছা এই লাইনের পরে এই লাইন হইতে পারে, স্কোয়ার করে দেখি, বর্গ করে দেখি, ভাগ করে দেখি, গুণ করে দেখি, ডানেরটা বামে বামেরটা ডানে পাঠায় দেখি। বিশেষ করে উচ্চতর গণিত আর সাধারণ গণিত এগুলো করা যায়, তো এগুলো করবা। এগুলো করে তারপরে হচ্ছে লাস্ট লাইনের আগের লাইনে ওই যে তুমি যদি বুঝতে পারো যে প্রমাণের আগের লাইনটা এরকম আসতে পারে, তো এরকম করে দিয়ে দিয়ে লাস্টে গিয়ে লিখে দিবা ওই যে লাইনটা প্রমাণ করতে বলছে সেই লাইনটা লিখে দিবা প্রমাণিত, ঠিক আছে। তো নর্মালি এটাতে তোমাকে মার্ক দিবে না যদি তুমি অনেক ভালো করে থাকো, বাট টিচারের অগোচরে অনেক সময় তোমাকে দাগায় মার্ক দিয়ে দিতে পারে। আবার যদি দেখে যে তুমি ফেল করতেছো, সেরকম অবস্থায়ও এরকম প্রমাণিত লিখে দিয়ে আসছো, তো দেখা গেছে যে খুবই অল্পর জন্য ফেল করো, তো ওগুলোতে টিক দিয়ে মার্ক দিয়ে দিবে। মোট কথা আমার এইটার সামারি হচ্ছে, প্রথমে যেগুলা পারো সেগুলা লিখবা, যেগুলা পারো না যদি একবার হলেও রিডিং পড়ে থাকো সেই ভিত্তিতে তুমি সেগুলোকে অ্যান্সার করার ট্রাই করবা। আর যদি এমন হয় একেবারেই পারো না, উদ্দীপক উঠায় দিয়ে চলে আসো। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে খাতা খালি রাখা যাবে না, খাতা খালি রাখা যাবে না। আর আরেকটা জিনিস তোমরা কখনোই করবা না, সেটা হচ্ছে অনেক বড় বড় করে অ্যান্সার করতে গিয়ে দেখা গেছে যে সবগুলো কোশ্চেনে অ্যান্সার করা হয় না। এটা সবচেয়ে বড় ভুল, এই ভুলটা কেউই করবা না, ঠিক আছে। তুমি কম কম লিখো। আচ্ছা ধরো একটা প্রশ্নের নাম্বার হচ্ছে 3, হ্যাঁ, ওই 3 নাম্বারের প্রশ্ন লিখতে গিয়ে দেখা গেছে অন্য একটা প্রশ্নের গ ঘ লেখা তুমি টাইম পাও না, 3 নাম্বারে লিখে, তো ওই তিন নাম্বারের ভিতরে সর্বোচ্চ তোমাকে ধরো দিবে 2 বা 3-এ 3ই দিল, ওইটা বড় করে লিখতে গিয়ে আর 2টার গ ঘ অ্যান্সারই করতে হবে না, 7 মার্ক তুমি ছাইরা দিয়ে চলে আসছো। লাভটা কি ভাই? ওই লাভ হলো 3 মার্কের ভেতরে এমন আছে ওটাতে তোমার বেশি লিখতে গেলে আবার টিচারের পছন্দ হয় না, 2 মার্ক ধরায় দিল, আর ওইদিকে তুমি ওই 2 মার্ক বেশি লিখতে গিয়ে 7 মার্ক ছেড়ে দিছো। এইগুলো কি করা যাবে? এগুলো কি ভুলেও করা যাবে? করা যাবে না। কম কম লিখো, কমায় কমায় লিখো, কিন্তু কিন্তু
সব কিছু অ্যান্সার করে আসবা, একটা কিছুও ছেড়ে আসবা না, লিটারালি একদম সব কিছু অ্যান্সার করে দিয়ে আসতেই হবে তোমাকে, পারো আর না পারো লিখে আসবা, খাতা খালি রাখবা না, ঠিক আছে? এটাই হচ্ছে সবচেয়ে বড় ট্রিক্স। যদি তো তোমার কপাল ভালো থাকে A+ও পেয়ে যেতে পারো, জাস্ট এইভাবে লিখেও। কপাল ভালো থাকলে ফেল তো করাবেই না, তুমি যদি খাতা ভরে লিখে আসো, তাহলে যদি টিচার মানে একদম তেরা টিচার হয়, কিছু আছে টিচার যে একদম খুবই কড়া টিচার, হ্যাঁ, তারা তোমাকে তো আর পাস দিবে না, বাট অনেক বেশি চান্সেস আছে যে তুমি ফেল করতেছো, টিচার দয়া মায়া করে যেগুলো ভুলভাল লিখে আসছো, জাস্ট লিখা আছে, এক এক করে মার্ক দিয়ে হইলেও তোমাকে কি পাস করায় দিবে। কমন না আসলে বা কমন আসলেও যাই করো, কমন আসলে শুরুতে লিখে, যেগুলো কমন আসে নাই সেগুলো জাস্ট লিখে আসবা, উদ্দীপকটা হইলেও লিখে আসবা, ঠিক আছে? আর যদি নিজে একটুখানি বুঝতে পারো তাহলে তো বেস্ট, নিজে যদি একটুখানি আইডেন্টিফাই করে বুঝতে পারো তাহলে তো বেস্ট, তাহলে তো একদম 7-8 মার্ক তোমাকে দিয়ে দিবে, ঠিক আছে? তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। এখন তোমার পরীক্ষায় হলে যাওয়ার পূর্বে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, মানে কিভাবে যাইতে হবে, কি কি নিতে হবে, হ্যাঁ, কি তারপর হচ্ছে ক্যালকুলেটর কোনগুলো ব্যবহার করতে হবে, কলম কোনগুলো ব্যবহার করতে হবে, খাতায় কিভাবে লিখতে হবে, পরীক্ষার হলে কখন যাব, কত সময় আগে যাব, সব কিছু মানে পরীক্ষার আনুষঙ্গিক যা কিছু আছে সব কিছু নিয়ে যদি একটা ভিডিও চাও তাহলে একটু কমেন্ট করো যে ভাইয়া পরীক্ষার আনুষঙ্গিক ভিডিও দেন। এরপরের ভিডিওটা আমি তোমাদের সেই পরীক্ষার আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়েই দিব। তো সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।